উজ্জ্বল দাসের লেখা গল্প তিয়াশা তুমি। লাশটা ঘরের মেঝেতে মার্কিং করতে করতে পুলিশ অফিসার মিস্টার পাকরাশি বললেন, যা মনে হচ্ছে বছর ৪৫ বা একটু বেশিই তো কম নয়, কিন্তু যেভাবে চারদিকে টাটকা রক্তে ভেসে যাচ্ছে, ঘন্টা কয়েক আগেই আততায়ী এখান থেকে চম্পট দিয়েছে। একটু খুঁজে দেখলে দুদিনেই কেসটা সলভ হয়ে যাবে। সাকরেদদের যথাযথ ইনস্ট্রাকশন দিয়ে খটাখট বুটের আওয়াজ তুলে কাঠের সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। পেছনে হোটেলের মালিক গণেশদা আর কনস্টেবলগুলো নামতে লাগলো একে একে। হোটেলের রেজিস্ট্রার আর গণেশদার মুখ থেকে যেটা জানা গেল তা হলো, গতকাল শনিবার দুপুর ঠিক ১২টার একটু পরই দীর্ঘদিনের বোর্ডা শ্রীযুক্ত ভাস্কর মল্লিক মহাশয় হোটেলে এসে ঠিক বরাবরের মতো কোণের ৩ নম্বর ঘরটাকে বেছে নিয়েছিলেন। অবশ্য টেলিফোনে আগেই জানিয়ে দিয়েছিলেন ওটা যাতে খালি থাকে। অনেক পুরনো কাস্টমার, তাই এই অধিকারটা থাকবে সেটাই স্বাভাবিক। ঝাড়খণ্ডের সিংভূমে প্রায় ৮২০ বর্গ কিলোমিটার জুড়ে সারান্ডা। ঘন জঙ্গল ঘেরা এই অতিথি নিবাসে একবার কেউ আতিথেয়তা গ্রহণ করলে সে আর অন্য কোথাও থাকার কথা ভাবতে পারে না। যেন নেশা হয়ে যায়। যেমন খাওয়া দাওয়া, তেমনই তার চারপাশের সৌন্দর্য। জঙ্গলের ভেতরে কিভাবে এই অতিথি নিবাস করা সম্ভব হলো তা বোধহয় স্রষ্টাই বলতে পারবেন। চারিদিকে সারি সারি গাছ। একটু সন্ধ্যা নামলেই এই বিলাসবহুল রিসর্ট ঢাকা পড়ে যায় ঘন মিশমিশে অন্ধকারে। ঝিঁঝি আওয়াজ। সারাদিন গাছপালায় মুড়ে থাকে সব কটা ঘরের ব্যালকনি। একটা ব্যালকনিতে দাঁড়ালে পাশেরটা থেকেও কেউ দেখতে পাবে না কে দাঁড়িয়ে আছে। ভাস্কর নিজেই ড্রাইভ করে এসে উঠেছে শনিবার দুপুরবেলা। তিয়াশা গাড়ি চালিয়ে ও বেলা পৌঁছে যাবার কথা আছে। তা সে যত রাতই হোক না কেন। মাঝখানে আর কোনো কথা হয়নি। পৌনে ৫টাতেই ঘুটঘুটে অবস্থা, তার উপর শীতকাল। ইজি চেয়ারটায় বসে পায়ের উপর পা তুলে কালো চায়েই চুমুক দিচ্ছিল ভাস্কর, আর মনে মনে তিয়াশার কথা ভাবছিল। প্রায় বছর ১৭ আগে প্রথম আলাপ তিয়াশার সাথে। মিষ্টি একটা অদ্ভুত সুন্দরী ললনা, যে কেউ আটকে যাবে ওর চোখে। টিকালো নাক, গায়ের রং যেন এই ১৭ বছর পরেও ফেটে পড়ে। শুধুমাত্র হাতের একটু স্পর্শ পাওয়ার জন্য যেন সবাই একটু গা ঘেঁষেই চলার চেষ্টা করত। আর লম্বাও বেশ খানিকটা। শরীরের সমস্ত অঙ্গ থেকে যেন মাখন গলে পড়ছে। লম্বা ঘন হালকা বাদামি চুল কোমরের নিচ পর্যন্ত দুলছে। যেমন বুকের ওজন, তেমনই ক্ষুধার্ত চোখ চলে যায় গভীর ক্ষতের মতো উন্মুক্ত নাভিতে। কুঁচি দিয়ে সিফন শাড়ি সুন্দরী সারা শরীরে লেপটে আছে। ডার্ক নেভি ব্লুর উপর ছোট্ট ছোট্ট কাজ করা, সঙ্গে মানানসই রঙের ব্লাউজ। শাড়ির কুঁচিটাও ঠিক নাভির পরেই শুরু হয়েছে, তাতে বিভাজনগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। ১২ বছর পর আবার ভাস্করের সঙ্গে সেদিন এক শপিং মলে হঠাৎ দেখা পুরনো সম্পর্কটাকে উস্কে দিয়ে গেল। কানের দুলটা ঝাড়বাতির মতো কাঁধের দুপাশে ল্যান্ড করেছে। এখন আর নাকছাবিটা পড়ে না তিয়াশা। এতগুলো বছর মাঝে কেটে গেলেও রূপের উজ্জ্বলতা আজও অমলিন। ভগবান খুব মন দিয়ে নিখুঁত হাতে বানিয়েছিলেন ওকে। সুন্দরী নারীর ফিগার বলতে এখনও শুধু তিয়াশাকেই বোঝে ভাস্কর। গায়ে পাগল করা বিদেশি পারফিউমের মিষ্টি সুবাস, নাকে যেন লেগে আছে। ম্যাচিং করা ডিস্টওয়াশ, সঙ্গে চটি জোড়াও খুব মানানসই। হঠাৎই চোখে চোখ পড়ে গেল ভাস্করের। ভাস্কর অবাক হয়ে একটু তাকাতেই তিয়াশার ডাকে ঘোর কাটল। আরে ভাস্কর না, কেমন আছো? কোথায় আছো বলো তো এখন? সেই যে কোথায় হঠাৎ গা ঢাকা দিলে, ব্যাস আর পাত্তাই নেই। তিয়াশা, ও মাই গড! চমকে উঠলে? আশা করনি তাই না? ভেবেছিলে মরে গেছি? ওপরওয়ালা বুঝলে, ওপরওয়ালা যেতে দিল না, রেখেই দিল। তিয়াশা, অনেকগুলো বছর কেটে গেছে, অনেক খুঁজেছি তোমায়, কিন্তু পাইনি। কোথায় আছো এখন? নাকতলার বাড়িতে আমি বার কয়েক গিয়েছিলাম, তালা বন্ধ পেয়েছি। বাড়িওয়ালাও কোনো সদুত্তর দিতে পারেনি। চলো না একটু ফুড কোর্টে বসা যাক, অবশ্য যদি তোমার টাইমে কুলায়। ওরকম বলছো কেন?
চলো বসাই যায়, ফ্রি আছি। না, যদি তোমার হাতে সময় না থাকে তাই। ওকে, চলো। কি খাবে বলো? তোমার মেনুটাই নিই। না থাক, আজ ফিঙ্গার চিপস নাও, সাথে দুটো কফি নাও, ব্যাস। ওকে, তুমি যা বলবে। মনে মনে ভাস্কর ভাবল, তিয়াশার কি টেস্ট পাল্টে গেল? যে নাকি কোনো দিন আলুর কিছু খেত না, ফ্রাইড কিছু খেত না, সেই কি না। যাই হোক, কোথায় আছো তোমরা এখন, তিয়াশা? আমরা তো আসানসোল শিফট করলাম। বাবা রিটায়ার করার পর ফিরে গেলাম ওখানেই, নিজেদের বাড়িতেই। তোমার হঠাৎ চলে যাওয়ার পর আমি প্রায় শয্যাশায়ী হয়ে গেলাম মাস ছয়েক। বার দিনেক আত্মহত্যা করতে যাওয়ায় বাবা আমাকে মেডিটেশনে ভর্তি করে দিল। ভালো সাইকিয়াট্রিস্ট দেখালো। আস্তে আস্তে আমি রিকভার করলাম আর কি। তুমি বলো ভাস্কর, কেমন আছো? বিয়ে করেছো নিশ্চয়ই? ছেলেপুলে? না তিয়াশা, বিয়ে করা আর হলো না। কারোর মধ্যে তোমায় খুঁজে পেলাম না, তাই আর করিনি। একটা কথা জানতে চাইবো, বলবে? এটাই তো, তোমার ছেলে না মেয়ে, কেমন আছে সে? সেটাই জানতে চাইবে, তাই তো? বুঝি ভাস্কর, নিজের সন্তান তো। বলো না তিয়াশা, খুব মন চায় জানতে। আদৌ আমি বাবা হয়েছিলাম, নাকি তোমার বাবা জোর করে সেটা? থাক ভাস্কর, আর খারাপ কিছু উচ্চারণও করো না আমার মেয়েকে নিয়ে। তোমার মানে? সে তো আমারও মেয়ে। ওর দিকে এক পলকও যদি তাকাও, তোমার চোখ দুটো জাস্ট উপড়ে নেব ভাস্কর। তিয়াশা? হ্যাঁ ভাস্কর, সেদিন যদি তুমি আমার মেয়েকে তার পিতৃপরিচয়টা দিতে, তাহলে আমায় অন্তত ওই দিন তোমার দেওয়া উপহার নিয়ে সমাজকে এত রকম কৈফিয়ত দিতে হতো না। সেদিন তুমি যদি আমায় নার্সিংহোমে ফেলে না পালিয়ে যেতে, তাহলে সেদিন আমায় আমার বাবার কাছে এত ছোট হতে হতো না। পাড়া প্রতিবেশীর মুখে মুখে শুনতে হতো না, ওই তো নষ্টা সুন্দরী। সেই দিনটা অনেক আলাদা ছিল তিয়াশা, সবটাই জানো। আমার নতুন চাকরি, সংসারের দায়িত্ব, ভাড়া বাড়ি, বৃদ্ধা মা, হঠাৎ তোমার ওই অবস্থা। উফ ভাস্কর, শাট আপ। তাহলে ভালোই বা বেসেছিলে কেন? আমায় বিছানায় বা ফেলেছিলে কেন? আমার বুকে মুখ দেবার সময় মনে পড়েনি তুমি ভাড়া থাকো? আমার সালোয়ারের দড়ির ফাঁস খোলার সময় মনে হয়নি যে তুমি নতুন চাকরিতে ঢুকেছ? লজ্জা করেনি সেদিন? কাপুরুষের মতো আমায় অন্তঃসত্ত্বা করে দিয়ে পালিয়ে যেতে? তিয়াশা, চুপ করো, চুপ করো। দয়া করে ক্ষমা করে দাও আজ, হাত জোর করছি। আজ তুমি কি চাও বলো? আজ চলো আমরা একসঙ্গে থাকি। অন্ধকারের বুক চিরে আলোর ঝলসানি আর গাড়ির বুক ফাটা হর্নে ভাস্করের সম্বিত ফিরল। ততক্ষণে চাটাও শেষ। তবে কি তিয়াশা ঢুকলো? ভাবতে ভাবতে উঠে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করল ভাস্কর। আরে হ্যাঁ, সাদা রঙের ডিজায়ারটা নিয়ে রিসর্টের গা ঘেঁষে দাঁড় করালো। খট করে দরজাটা খুলেই ডান দিকটা দিয়ে নামলো সুন্দরী। সানগ্লাসটা মাথায় তোলা, পরনের জিন্স আর টপ, হাই হিলের জুতো। হালকা আলোয় নেমেই হাতটা দোতলার দিকে নেড়ে চলে গেল রিসেপশনের দিকে ফর্মালিটিস পূরণ করতে। সেদিন শপিং মলে দেখাটা না হলে হয়তো তিয়াশাকে কখনোই আর নিজের মতো করে পাওয়া হতো না ভাস্করের। সেই দেখা হওয়া থেকেই আবার কথা বলা শুরু, মেসেজ, ফোন কলস। অবিবাহিত ভাস্করের শারীরিক খিদে ক্রমশ বাড়তে থাকে তিয়াশার সাথে কথা বলতে বলতে। একদিন বলেই বসে ডে ট্রিপে যাওয়ার কথা। তিয়াশাও রাজি হয়ে যায় তাদের চেনা বহু পরিচিত জায়গায় আসার জন্য। যা হওয়ার তো হয়েই গেছে, আর কি ক্ষতি হবে? সহজভাবেই নেয় হয়তো ভাস্করের প্রপোজালটা। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে বেশ ক্লান্তিও ছিল মনে। সোজা ওপরে এসে ফ্রেশ হওয়ার জন্য ঢুকে গেল বাথরুমে। গিজারটা অনই রাখা ছিল। গরম জলে সারা শরীর একবার ধুয়ে নিলে ক্লান্তিটা বেশ কমে যায়। বিলাসবহুল অতিথিশালার বাথরুমে ঘষা কাঁচের দরজার এপারে বসে নারী দেহের সঞ্চালনে হারিয়ে গেল ভাস্কর। পুরনো অনেক স্মৃতি এই ঘরেই জড়িয়ে রয়েছে তিয়াশাকে নিয়ে। এভাবেই বছর 12 আগে তিয়াশার স্বপ্নভঙ্গ হয়েছিল। হঠাৎই সারান্ডায় এসে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
তারপর ওই অবস্থাতেই ভয়ে নার্সিংহোমে ওকে ফেলে গা ঢাকা দেয় ভাস্কর। খট করে ঘষা কাঁচের দরজাটা খুলে গেল। বেরিয়ে এলো রূপসী। ভিজে হালকা বাদামি কালার করা ঘন চুলটা একবার ঝাঁকিয়ে নিল। ফর্সা মুখের উপর তার দুটো লক্স এসে পড়ায় সৌন্দর্য যেন আরও জাঁকিয়ে বসেছে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল ভাস্কর। কি হলো ভাস্কর, আগে পেকটা বানাও। ও হ্যাঁ, কিন্তু তুমি কবে থেকে? এখন সবই চলে গো, চলো বানাও। গানের সঙ্গে পানটা এখন আমার নিত্যসঙ্গী। হালকা অন্ধকারাচ্ছন্ন ঘর, ভালো করে সব কিছু দেখার মোটেই জো নেই। তার মধ্যেও পিঙ্ক কালারের লিপস্টিক লাগানো ঠোঁটটা যেন সাদর আমন্ত্রণ জানাচ্ছে। একটা ডাস্টি পিঙ্ক রঙে ট্রান্সপারেন্ট নাইটি পরে তিয়াশা, তাও অন্তর্বাস বলে কিছু নেই। পেক বানানোর আগেই নেশাচ্ছন্ন ভাস্কর মোহিত হয়ে তাকিয়ে থাকে। ঢক ঢক করে গ্লাসে ঢালা হলো, সঙ্গে জল সোডা। চিয়ার্স। ঠং ঠং দুটো গ্লাসে আওয়াজ করে ঠোঁটে উঠল লাল রঙের পানীয়। পরম তৃপ্তি। এই অন্ধকার, সঙ্গে সুন্দরী। আবছা আলোয় অর্ধ উন্মুক্ত তিয়াশা। ঠক ঠক ঠক। হঠাৎ ঘরে দরজায় 3টে টোকা। নেশাচ্ছন্ন মনটা কিছুতেই দরজা খুলতে চাইল না, কিন্তু উপায় কি? হয়তো চিকেন পকোড়া এসেছে। দরজাটা উঠে গিয়ে খুলল ভাস্কর। তিয়াশা নিজেকে লুকিয়ে নিল। হ্যাঁ, কম বয়সী একটা ছেলে হালকা গোঁফ উঠতে শুরু করেছে মাত্র। দুহাতে ট্রে ধরে দাঁড়িয়ে আছে, পকোড়া স্যালাড নিয়ে। চট করে তার হাত থেকে ট্রেটা নিয়েই আবার ঘরের দরজা বন্ধ। টেবিলে ট্রেটা রাখার আগেই পেছন থেকে জাপটে ধরল তিয়াশা। উফ, কি গন্ধ! সারা শরীর অবশ হয়ে এলো। অদ্ভুত এক আমেজে ভরে উঠল ভাস্করের মন। দুটো শরীর আর আলাদা করার জো নেই। সামনে ঘুরেই 4টে ঠোঁট একাকার। অনেকক্ষণ ধরে পরম আস্বাদে নরম ঠোঁটের পরশে চকাম চকাম করে শব্দ কিছুক্ষণ। তারপর ভাস্কর পাঁজা কোলা করে তিয়াশাকে নিয়ে গিয়ে ফেলল সাদা চাদর পাতা নরম বিছানায়। তিয়াশাকে মিশিয়ে দিল চিৎ করে। কতদিনে সুপ্ত খিদে শরীরে। আবছা অন্ধকারে অন্তর্বাসশূন্য নারী শরীরের মাদকতায় বিভোর ভাস্কর যেন বুঝতে পারল না ঠিক কিভাবে শুরু করবে। তিয়াশা ঝাঁপিয়ে পড়ে ভাস্করকে উল্টে ফেলে দিল সাদা শয্যায়। ভাস্কর চিত হয়ে হাত দুটোকে কাঁধের দুপাশে পরম কমনীয়তায় এলিয়ে দিল আদর খাবার আছিলায়। সেই যেন শেষ আদর। হঠাৎ বুকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করল ভাস্কর। চোখের সামনে ক্রমশই আবছা হয়ে আসছে তিয়াশার নেশা। একে অন্ধকার। বুকে হাতটা দিতেই ভাস্কর বুঝতে পারল লম্বা মতো কি একটা তার বুকে গেঁথে রয়েছে, আর যন্ত্রণায় ফেটে যাচ্ছে বুক। কান মাথা ভারী হয়ে আসছে। হাত পা অসাড় হয়ে পড়ছে আস্তে আস্তে। শেষবারের মতো তিয়াশার দিকে তাকিয়ে যথাসম্ভব শক্তি দিয়ে ঘাড় নেড়ে জানতে চাইল ভাস্কর, তিয়াশা কেন? শুরু করল তিয়াশা। যা বলল সেটা এই রকম। 12 বছর আগে যখন ভাস্কর একজন সদ্য তরুণীকে অন্তঃসত্ত্বা করে একটা অনামী নার্সিংহোমে ফেলে রেখে চলে যায়, এবং তখন সেখান থেকে খবর যায় তিয়াশার বাবার কাছে। তড়িঘড়ি এসে মেয়েকে ওই অবস্থায় দেখে আর সব শুনে অজ্ঞান হয়ে যান মনোময়বাবু। সে জ্ঞান আর কোনোদিন ফেরেনি অশীতপর বৃদ্ধের। সেখানেই শেষ নিঃশ্বাস ফেলে, আর বাড়ি ফেরেননি তিনি। তিয়াশার থেকে ঘণ্টাখানেকের ছোট মেয়ে অন্বেষাকে নার্সিংহোমে আসছেন জানানো থাকায় বাবাকে খুঁজতে অসুবিধা হয়নি তার। অনেকক্ষণ বাবা ফিরছে না দেখে অন্বেষা নিজেও নার্সিংহোমে এসে পৌঁছায়। পৌঁছাতেই জানতে পারে যে তার বাবা আর নেই। এইটুকু বলার পরেই ভাস্করের শরীরটা নিস্তেজ হয়ে আসে। বিছানার ধারে চলে আসায় বডিটা ঝপ করে পড়ে যায় মাটিতে। বেরিয়ে যায় প্রাণটুকু। তারপর কোনো রকমে পোশাক পাল্টে প্রায় টলতে টলতে গাড়িতে ওঠে সুন্দরী। গাড়িটা চালিয়ে নিয়ে সোজা হাইওয়ে ধরে নেয়। অনেকক্ষণ নেশার ঘোরে গাড়ি চালানোর পরে মনে কিঞ্চিত ভাবাবেগের উদয় হয়। তৎক্ষণাৎ গাড়িটা ঘুরিয়ে নিয়ে বেশ অনেকটা পথ পিছিয়ে এসে সোজা থানায় ঢোকে আত্মসমর্পণ করার জন্য। সমস্ত ঘটনাটা সাব ইন্সপেক্টরকে বলতেই বড়বাবু মিস্টার পাকরাশি ঢুকলেন। এতক্ষণ সবই শুনলাম ম্যাডাম। চমৎকার ম্যাডাম তিয়াশা, চমৎকার।
দারুণ গেম প্ল্যান আপনার প্রতিশোধ নেবার। উল্টো দিকে বসে থাকা সুন্দরী অঝরে কাঁদতে শুরু করেছেন ততক্ষণে। আমার মেয়েকে বাঁচান অফিসার, আমার মেয়েকে প্লিজ বাঁচান। আমার হাজতবাস হলেও আমার মেয়েকে দেখার আর কেউ থাকবে না। অনেক কষ্টে তাকে এইসব থেকে অনেক দূরে রেখেছি অফিসার। ইচ্ছে করলে আপনারা ওকে বাঁচাতে পারেন। দেখুন, আপনার অবস্থাটা বিলক্ষণ বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম, আপনার পরিচয়টা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কিন্তু কথা দিতে পারছি না ঠিক কী করা উচিত। কারণ আপনি স্যারেন্ডার করতে এসেছেন ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে এখনও হিসেবটা ঠিক মিলছে না। আপনাকে লকআপেই থাকতে হবে। আমরা মহিলা পুলিশদের ডেকে পাঠাচ্ছি। এবার উল্টো দিকে বসে থাকা কান্নারত রূপসী অঝরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। দেখুন অফিসার, আপনারা সবই শুনলেন এতক্ষণ। কিভাবে আজ আমি আমার মেয়েকে মানুষ করছি, কিভাবে বাবাকে হারালাম, বা মেয়ে কিভাবে আমার কোলে এলো। ম্যাডাম, তাহলে আমার হাতে যে পরিচয়পত্রটা আছে, মানে যেটা আমি রিসর্টের 3 নম্বর ঘরের মাটি থেকে কুড়িয়ে পেলাম, সেটা তাহলে আপনার নয়? অবাক হয়ে তাকিয়ে মিস্টার পাকরাশির দিকে চেয়ে উত্তর দিল, হ্যাঁ অফিসার, ওটাই আমার আসল পরিচয়। রিসর্টে আমি তিয়াশার পরিচয় দিয়েছিলাম। আমি সেদিন যখন নার্সিংহোমে পৌঁছালাম প্রথমেই জানতে পারলাম বাবা নেই। আর আমার দিদি মানে তিয়াশা এই মানসিক ধকল সহ্য করতে না পেরে মেয়ে হওয়ার সময়ই মারা যায়। অগত্যা ওর মেয়ে আমার কাছেই বড় হতে থাকে, আমাকেই মা বলে জানতে থাকে। কিন্তু ওই লম্পটটার সঙ্গে আমার পূর্বে আলাপ থাকায় ওর উপর আমি নজর রেখে আসছি দীর্ঘদিন ধরে। কিছুদিন আগে মনে সাহস নিয়ে আমি সেদিন ওর সাথে শপিং মলে হঠাৎ দেখার ভান করি। তারপর বাকিটা আপনার জানা। যেটা জানা নেই সেটা হলো আমি আর আমার দিদির বয়সের পার্থক্য মাত্র ঘণ্টাখানেক হয়, আমরা যমজ। সেই সুযোগটাই কাজে লাগালাম। নারী শরীরের প্রতি ভাস্করের যে নেশা, যে দুর্বলতা, সেটাকেও কাজে লাগাই। আমার অসময়ে বাবার দিদির চলে যাওয়াটা আজও মেনে নিতে পারি না। হ্যাঁ, আমি সেই অন্বেষা। খুনটা আমিই করেছি তিয়াশা সেজে, যাতে আমার মেয়ের গায়ে আঁচ না লাগে। এই নিন আপনার পরিচয়পত্র, যেটা আপনি অজান্তে ফেলে এসেছিলেন। না হলে আমাদেরও খুঁজতে সময় লাগতো যথেষ্ট। দেখুন, পুলিশ বলে আমরা আমাদের কর্তব্যে গাফিলতি করতে পারি না, কিন্তু কখনো কখনো কিছু মুহূর্ত আসে যেখানে নিজেদের মানুষ বলে পরিচয় দিতে ইচ্ছে করে। না হয় আরও একবার আমরা প্রমাণ করি আমরা মানুষ, মনুষ্যত্ব, বিবেক এগুলোর ঊর্ধ্বে নয় আমরা। জয় হোক বিবেকের। তদন্ত চলুক তার নিজের পথে। আপনি এই অবস্থায় পারবেন ড্রাইভ করতে? পারবো। আপনাকে ধন্যবাদ দেবার ভাষা ব্যবহার করে আপনাকে ছোট করব না। আমার কার্ডটা রাখুন, পারলে দেখে যাবেন আমার মেয়েটাকে একবার। আপনার মতো মানুষের আশীর্বাদ যে ওর আগামীকে সুরক্ষিত করবে স্যার। বলে অন্বেষা উঠে পড়ল। মেয়ের কথা ভাবতে ভাবতে ধীরে ধীরে গাড়ির সিট বেল্টটা লাগিয়ে নিল। গাড়ি গড়াতে শুরু করলো নিজের বাড়ির পথে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।